বন্ধুরা, বিশ্বের বৃহৎ এবং শক্তিশালী দেশগুলি সম্প্রসারণ শুরু করেছে, তাহলে ভারত কিভাবে পিছিয়ে থাকতে পারে? সম্প্রসারণ মানে হল এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার দেশের আয়তন বাড়াতে চান এবং এটি বাড়ানোর জন্য আপনার যে কোনো প্রতিবেশী দেশের উপর সামান্য অংশীদারিত্ব প্রয়োজন। যদি আমরা বড় দেশের উদাহরণের কথা বলি, তাহলে আমেরিকা গ্রিনল্যান্ড চায়। আমেরিকা কানাডাকে তার ৫১তম রাজ্যে পরিণত করতে চায়। আমেরিকা মেক্সিকোর কিছু অংশ সংযুক্ত করতে চায়। আমেরিকা পানামা থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া করতে চায়। আরেকটি শক্তিশালী দেশ হল রাশিয়া। রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে এবং ইউক্রেনের একটি বড় অংশকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তৃতীয় উদাহরণ হল ইসরায়েল। ইসরায়েলও একটি শক্তিশালী দেশ এবং তারা একটি বৃহত্তর ইসরায়েল তৈরি করতে চায়, এবং পরবর্তী শক্তিশালী দেশ হল চীন। চীন তাইওয়ানকে দখল করতে চায় এবং চীনকে দক্ষিণ চীন সাগরের সবচেয়ে শক্তিশালী দেশ করতে চায়। এবং এখন ভারতের নাম আসে। কিন্তু আমরা আপনাকে আগে যে সমস্ত দেশের নাম বলেছিলাম, তাদের সম্ভবত ভারতের মতো ভালো সুযোগ নেই, কারণ ভারতের আশেপাশের সমস্ত দেশ আছে সেখানে অস্থিরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদি আমরা পাকিস্তানের কথা বলি, তাহলে বেলুচিস্তানে হামলা, এবং এই সময়ে পাকিস্তান সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে যে আমাদের দেশ একটি বড় বিপদের মধ্যে রয়েছে। যদি আমরা এখানে আসি বাংলাদেশ প্রসঙ্গে, সেখানে শেখ হাসিনার পর ইউনূস বাংলাদেশে এসেছেন এবং অর্থনীতি সহ সবকিছু ধ্বংস হয়ে গেছে। মিয়ানমারও ভারতের প্রতিবেশী দেশ এবং সেখানেও ২০২১ সাল থেকে অভ্যুত্থান হয়েছে এবং তারপর থেকে অস্থিতিশীলতা বিরাজ করছে। যদি আমরা ভুটানের কথা বলি, ভুটানের সীমান্ত চীনের সাথে ভাগ করে, তাহলে চীন ভুটানের উপর অনেক চাপ তৈরি করতে শুরু করেছে। নেপাল সম্পর্কে আপনারা জানেন, পশ্চিমা দেশগুলো তাদের অর্থের জোরে নেপালকে পুতুলের মতো নাচিয়েছিল। এখন যদি আপনি দক্ষিণের দিকে আসেন, মালদ্বীপ, যার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, IMF স্পষ্ট করে দিয়েছে যে এই দেশটি খুব শীঘ্রই দেউলিয়া হয়ে যেতে পারে। শ্রীলঙ্কা কিছুদিন আগে দেউলিয়া হয়ে গিয়েছিল এবং এখন আবার নিজেকে পুনরুদ্ধার করছে, কিন্তু সেই স্তরে পৌঁছাতে অনেক বছর সময় লাগবে। অর্থাৎ ভারতের আশেপাশের সমস্ত প্রতিবেশী দেশের পরিস্থিতি এমন যে ভারত চাইলে সামান্য শক্তি প্রয়োগ করে কিছু অংশ নিজের নিয়ন্ত্রণে নিতে পারে। কিন্তু যদি আমরা আমেরিকার উদাহরণ দেই, তাহলে আমেরিকা চীন এত সহজে কানাডাকে অন্তর্ভুক্ত করতে পারবে না। চীনও তাইওয়ানকে নিজের হাতে নিতে পারে না, কারণ তাদের আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। একইভাবে ইসরায়েলও গাজায় যেভাবে আক্রমণাত্মক আচরণ করে সীমান্ত বিস্তার করতে সক্ষম নাও হতে পারে, কারণ মিডল ইস্টের সমস্ত দেশ গাজার সমর্থন রয়েছে। তারা সমর্থন করতে আসবে, কিন্তু ভারতের আশেপাশের দেশগুলিতে আপনি এমন সমর্থন পাবেন না, এবং সেই কারণেই ভারত এই বিশাল সুযোগ পেয়েছে যেখানে ভারত তার শিলিগুড়ি করিডোর সম্প্রসারণ করতে পারে। ISI বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছেছে। পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা চিকেন নেক ঘুরে বেড়াচ্ছেন। তাহলে বিকল্প কি? তাই হয় আমরা এই দেশগুলিকে ভয় পেতে থাকি, অথবা আমরা সরাসরি ঘোষণা করি যে আজ থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে একতরফাভাবে চলে যেতে হবে, অর্থাৎ বাংলাদেশের উত্তরে বস্তি স্থাপন করতে হবে এবং আমরা সেই অংশটিকে আমরা দখল করে নেব। যদি আমাদের কাজ এবং গবেষণা আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, চিকেন নেক করিডোর, যাকে আমরা শিলিগুড়ি বলি, আমরা এটিকে করিডোর নামে চিনি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত একটি খুব ছোট এলাকা, কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটি প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এবং ৬০ কিলোমিটার দীর্ঘের এলাকা, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং সিকিমকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করে। কিন্তু ২০ থেকে ২২ কিলোমিটারের এই এলাকাটি এতটাই সেন্সিটিভ যে ভারতকে এখানে স্পেশাল ফোর্স এবং বিশেষ অস্ত্র মোতায়েন করতে হয়, এবং এই করিডোরটি ভারতের উত্তর পূর্ব অংশকে প্রায় ৫ কোটি জনসংখ্যার মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করার জন্য কাজ করে। তবে চীন এই বিষয়টির সুবিধা নিতে চায় এবং অনেক সময় এখানে প্রাকৃতিক দুর্যোগও ঘটে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল এলাকা, তবে এখানে আমরা আপনাকে ইতিহাসে একটু নিয়ে যেতে চাই। ভারত যদি সীমান্ত ভাগ হওয়ার সময় এটি করতে চাইত, তাহলে ভারত এটি খুব সহজেই করতে পারত। আমরা আমাদের এই অংশটি তৈরি করতে পারতাম, অথবা শিলিগুড়ি করিডোরকে আরও মজবুত ও বিস্তার করতে পারতাম,
কারণ এমনটা নয় যে অতীতে পৃথিবীতে এমনটি ঘটেনি। এমনকি যদি আমরা 1700 থেকে 1800 সালের কথা বলি, তখনও আমরা এই ধরনের সংঘাত দেখেছি। আমরা এটা দেখেছি এবং আমরা জার্মানি, সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকা যাই বলি না কেন, তারা তাদের সীমান্ত বৃদ্ধির জন্য অন্যান্য দেশ দখল করেছিল এবং তাদের নিরাপত্তা বৃদ্ধির জন্য দখলের প্রক্রিয়া তখন থেকেই চলছে। কিন্তু ভারতের নেতারা যারা খুব শিক্ষিত ছিলেন, তারা এখনও এই বিষয়টির দিকে মনোযোগ দেননি যে ভবিষ্যতে এটি একটি সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে পারে, কারণ প্রতিরক্ষা সরঞ্জাম যে স্তরে এগিয়ে চলেছে, যে কোনো দেশ যে কাউকে দখল করতে পারে। যদি সেই সময়ে এই ভুল না করা হতো তাহলে সম্ভবত ভারতকে এত চিন্তা করতে হতো না এবং ভারতের এই সংবেদনশীল করিডোরটি তৈরি হতো না। ভৌগোলিকভাবে করিডোরটি সম্প্রসারণ করতে ভারতকে তার প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশ, নেপাল, ভুটানের সাথে একটি চুক্তি করতে হবে, যাকে আমরা ল্যান্ড সোয়াইপ বলি। উদাহরণস্বরূপ 2015 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত চুক্তিতে 111টি ভারতীয় এবং 51টি বাংলাদেশি চিতমহল আদান প্রদান করা হয়েছিল, কিন্তু এর জন্য বাংলাদেশের সাথে এনইসি সম্প্রসারণের জন্য বৃহৎ পরিসরে আলোচনা এবং জমি হস্তান্তরের প্রয়োজন হবে, যা সম্ভবত বাংলাদেশকে তাতলিয়া করিডোরের মতো একটি বিকল্প রুট প্রদান করবে। প্রস্তাব করা হচ্ছে যে ভারত বাংলাদেশ বাণিজ্য চুক্তি 1990 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং এটি 8 নম্বর অনুচ্ছেদের উপর ভিত্তি করে তৈরি, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও ট্রানজিট রুট ব্যবহারের অনুমতি দেয়। এই প্রকল্পটি সম্পন্ন হলে এটি শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমাতে পারে, কিন্তু এখানে সমস্যা দেখা দেয় কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং মোহাম্মদ ইউনূস আজ যে ধরনের অবস্থান নিচ্ছেন তার কারণে পরিস্থিতি আটকে যেতে পারে, তা ভারতের জন্য অবশ্যই সমস্যাযুক্ত হতে পারে। যদি আমরা বিদ্যমান অবকাঠামো সম্পর্কে কথা বলি, ভারত এই অংশটি অনেক উন্নত করেছে, তবে একই বিষয়ে উঠে আসে যে খুব কম ক্ষেত্রই আছে যেখানে আমরা একটি সীমার বাইরে সম্প্রসারণ করতে পারি না, কারণ ভারত সাম্প্রতিক বছরগুলিতে শিলিগুড়ি করিডোরে খুব উন্নত এবং নিরাপদ সংযোগ প্রদান করেছে। বিআরও, যাকে আমরা বর্ডার রোডস অর্গানাইজেশন নামে জানি, এর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে যাতে সমগ্র উত্তর পূর্বকে সংযুক্ত করা যায় এবং যাতায়াত সময়কাল মাত্র 7 ঘন্টা 40 মিনিটে নেমে এসেছে। আমরা বাংলাদেশের মাধ্যমে বিকল্পগুলি প্রস্তুত করেছি যাতে একটি রুট প্রস্তুত করা যেতে পারে এবং আমরা কলকাতা থেকে মায়ানমারের সিতোয়া বন্দরে যেতে পারি এবং এর সাথে উত্তর পূর্বকে সংযুক্ত করতে পারি, কিন্তু এগুলি কেবল বিকল্প রুট, এটি আগামীকালের জন্য স্থায়ী সমাধান নয়। যদি চীন মায়ানমারে নিয়ন্ত্রণ অর্জন করে অথবা চীন যদি সেখান থেকে আমাদের হুমকি দেওয়ার চেষ্টা করে, তাহলে উত্তর পূর্বেও আমাদের সমস্যার সম্মুখীন হতে পারে। এর একটাই সমাধান আছে এবং এটি কেবল একটি মতামত। আমরা কেবল আমাদের মতামত দিচ্ছি, ভারত সরকারও এখনও এমন কিছু ভাবেনি। ভবিষ্যতেও এরকম কিছু করা যেতে পারে। অবশ্যই এর সম্ভাবনা অনেক বেশি এবং বিশ্ব যেভাবে এগোচ্ছে, শক্তিশালী দেশগুলি যেভাবে সম্প্রসারিত হচ্ছে, অবশ্যই যদি ভারত বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ অংশ যেমন রংপুরে সম্প্রসারিত হয়, তাহলে অবশ্যই শিলিগুড়ি করিডোর এত বড় হয়ে উঠবে যে আমরা সহজেই সবকিছু সংযুক্ত করতে পারব। উত্তর পূর্ব আরও ভালো যোগাযোগ পাবে এবং ভবিষ্যতে যে বিরোধগুলি ঘটতে চলেছে তা সমাধান করা হবে, কারণ এখানে জিনিসগুলি সহজ নয় এবং নিয়ন্ত্রণ করা সহজ নয়। চীন আমাদের এখানে ফাঁদে ফেলতে পারে। এটি একটি ছোট এলাকা। এখন চীনের একটি ভালো সামরিক বাহিনী আছে। চীন পাকিস্তানের কাছ থেকে আমাদের এমন কিছু সংকেত দিতে শুরু করেছে যাতে আমাদের পুরো মনোযোগ সেখানে থাকে এবং চীন এখানে যে কোনো ধরনের অভিযান চালাতে পারে, কারণ চীন এখানে প্রায় 3টি দিক থেকে প্রবেশাধিকার পাচ্ছে এবং ভারতের মাত্র 1 বা 2টি দিক রয়েছে। প্রথম দিকটি ভুটানের ভেতর থেকে হতে পারে, কারণ ভুটানের উপর ক্রমাগত চাপ রয়েছে, দ্বিতীয়ত নেপাল থেকে এবং তৃতীয়ত বাংলাদেশের ভেতর থেকে। তাই অবশ্যই এই পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং যদি ভারত সরকারের কাছে এমন কোনো বিকল্প আসে, তাহলে অবশ্যই সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং সম্ভবত আপনি এটিকে সঠিক সুযোগ বলতে পারেন, কারণ ট্রাম্প জাতিসংঘকেও এতটা মূল্য দিতে শুরু করেননি। যখন বাংলাদেশে বসবাসকারী আমাদের হিন্দু জনগোষ্ঠী নির্যাতনের শিকার হয়েছিল, তখন তাদের কাছ থেকে একটি শব্দ বের হয়নি এবং যাই হোক, আজকের সময়ের দিকে তাকালে জাতিসংঘের কোনো বিশেষ মূল্য নেই। তবুও আমরা আপনাকে বলতে চাই যে এটি কেবল একটি মতামত। এই বিষয়ে আপনার মতামত দয়া করে আমাদের জানান।